This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিতে এনআইএ তদন্ত চলছে, আপনারা জানেন। আর সেই তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যে তথ্যগুলো দেখে গোটা বিশ্বের সামনে মুখ লুকানোর জায়গা পাবে না পাকিস্তান। হামলার ছত্রে ছত্রে, পহেলগাঁও হামলার ছত্রে ছত্রে পাক যোগ প্রকট হচ্ছে। পাকিস্তানের পর্দা ফাঁস, এনআইএ তদন্তে বিরাট ক্লু। পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান দায় ঝাড়ার চেষ্টা করে যাচ্ছে। প্রশ্ন করছে তাদের যোগ আছে, প্রমাণ কোথায়? কিন্তু পাকিস্তান ভুলে গেছে তাদের মার্কা মারা কাজ। প্রমাণের প্রয়োজন হয় না, কিন্তু বিশ্বের সামনে পাকিস্তানের পর্দা ফাঁস করার জন্য প্রমাণের প্রয়োজন ছিল। এনআইএ তদন্তে একাধিক প্রমাণ পাওয়া গেল, যা যথেষ্ট। পহেলগাঁও হামলার প্রাথমিক তদন্তের রিপোর্ট তৈরি করেছে এনআইএ। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এর নির্দেশে লস্কর-ই তৈবার সদর দপ্তরে পহেলগাঁও হামলার ব্লুপ্রিন্ট, লস্কর-ই তৈবা, আইএসআই ও পাক সেনার ষড়যন্ত্র প্রমাণিত। সূত্রের খবর, হামলা চালায় দুই পাকিস্তানি জঙ্গি হাশিম মুসা ও তালহা ভাই। পাকিস্তান থেকে নির্দেশ আসছিল পাক জঙ্গিদের কাছে। সূত্রের খবর, পিওকে থেকে যোগাযোগ রাখছিল পাক হ্যান্ডলাররা। হামলার আগে বেতাব উপত্যকায় অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। এই গোটা ঘটনা পাকিস্তান থেকে যেমন পরিকল্পনা করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে ওজিডব্লিউ যে কথাটা, অর্থাৎ এই সংগঠনগুলোর যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার রয়েছেন, তারা এর সঙ্গে কোথাও যে গোটা ঘটনায় মানে পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা বিভিন্নভাবে এখানে সহায়তা করেছেন, তাদের আশ্রয় দেওয়া থেকে, বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রাখা থেকে, এই সমস্ত সাহায্যের ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে, এবং সেই বিষয়টাও কিন্তু এই প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, এনআইএ ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটি তালিকা তৈরি করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজ পাঠানো হয়েছে ফরেন্সিকে। অন্তত 150 জনের বয়ান রেকর্ড করেছে এনআইএ। হামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করেছেন এনআইএ ডিজি। স্বরাষ্ট্র মন্ত্রকে সেই রিপোর্ট জমা দেবেন তিনি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এবার প্রশ্ন হচ্ছে, পহেলগাঁওয়ের ঘটনায় মানে হত্যাকারীদের কি হাতে নাতে ধরতে চায় এনআইএ? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, দক্ষিণ কাশ্মীরের জঙ্গল ঘেরা পাহাড়ে গা ঢাকা দেওয়া জঙ্গিদের ধরতে ইতিমধ্যেই জাল গোটানো শুরু করে দিয়েছে এনআইএ। ক্রমাগত জঙ্গিরা ডেরা বদল করছে, আজ এই ডেরা তো কাল ওই ডেরা। গোয়েন্দাদের একটা সূত্র এও দাবি করছে, যেটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবার খুব কাছ থেকে পেয়ে গিয়েও নাকি শুধুমাত্র হাতে নাতে ধরার তাগিদে জঙ্গিদের সঙ্গে সেই সময় এনকাউন্টারে যৌথ বাহিনী যায়নি। ভূস্বর্গে নারকীয় নিধনযোগ্য পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পিছনেও সরাসরি রয়েছে পাকিস্তান। হামলাকারীদের মধ্যেই রয়েছে দুই পাকিস্তানি জঙ্গি হাশিম মুসা ও তালহা ভাই। সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গি মদতের অকাট্য প্রমাণ হিসেবে দুই পাকিস্তানি জঙ্গিকে জীবিত ধরার উপর জোর দিচ্ছে নয়াদিল্লি। আজমল কাসাবের মতোই পহেলগাম হত্যাকাণ্ডের যে দুই পাকিস্তানি জঙ্গি সরাসরি যুক্ত, তাদের জীবিত ধরতে চায় নয়াদিল্লি। ইতিমধ্যে এনআইএর কাছেও নয়াদিল্লির সেই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই এনআইএ, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এক অন্য পরিকল্পনায় তারা অভিযান চালাচ্ছেন। এনআইএ সূত্রের দাবি, দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলেই এখনো আত্মগোপন করে আছে দুই পাকিস্তানি জঙ্গি মুসা ও তালহা ভাই। কাশ্মীর পুলিশ, সেনা এবং আধা সেনার পরপর অভিযানে দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলে ক্রমাগত ডেরা বদল করে পালিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। গোয়েন্দাদের একাংশের দাবি, জীবিত ধরার তাগিদে একবার তাদের খুব কাছে পেয়েও এনকাউন্টারে যায়নি বাহিনী। বাহিনীর দাবি, একদিকে পরপর অভিযান চালিয়ে তাড়িয়ে বেড়ানো হচ্ছে জঙ্গিদের। নিরাপত্তা বাহিনীর লক্ষ্য, সাঁড়াশি অভিযানের ঘেরাটোপে আটকে পড়া জঙ্গিরা যাতে তাদের গোপন ডেরা থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে জঙ্গিরা যাতে বাইরে থেকে সাহায্য না পায় তা নিশ্চিত করতে শ্রীনগর, অনন্তনাগ, অবন্তিপুরা শহর এবং বিভিন্ন গ্রামে জঙ্গিদের সহযোগী ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের বাড়িতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। অর্থাৎ সামগ্রিকভাবে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে জঙ্গলে থাকা জঙ্গিদের যে যোগাযোগ, সেটা বিচ্ছিন্ন করে তাদেরকে ডেরা থেকে বের করে আনতে বাধ্য করার প্রচেষ্টা চালাচ্ছে এনআইএ। কারণ জঙ্গলে দাঁড়িয়ে তাদেরকে জীবিত ধরা অনেকটাই কঠিন, আর সেই কারণেই তাদের জঙ্গল থেকে বের করে এনে জীবিত ধরতে চাইছে এনআইএ আধিকারিকরা।
মুম্বাইয়ে 26/11 হামলায় পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল হামলাকারী পাকিস্তানি জঙ্গি আজমল কাসব। গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের জঙ্গি মদতের জলজান্ত প্রমাণ হয়ে গিয়েছিল জীবিত কাসব। সূত্রের খবর, সেই কারণেই পেহেলগাঁওয়ের হত্যাকারী পাক জঙ্গিদের জীবিত পাকড়াও করতে জোর দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তারা। দিল্লির বার্তা স্পষ্ট, আজমল কাসবকে জীবিত গ্রেপ্তার করার পর 26/11 পেছনে লস্কর এবং পাকিস্তানের যে সরাসরি যোগাযোগ কিভাবে ছিল সেই অকাট্য তথ্য প্রমাণ কিন্তু গোটা বিশ্বের সামনে তুলে ধরা গিয়েছিল। আর এই দুজনকেও জীবিত গ্রেপ্তার করা সম্ভব হলে সেই তথ্য প্রমাণ গোটা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হবে যে কিভাবে পাকিস্তানের সরকার এই নারকীয় হত্যাকাণ্ডের পেছনে মদত দিয়েছে, পাকিস্তানের সরকার কিভাবে সরাসরি এই নরহত্যার সঙ্গে যুক্ত। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। অন্যদিকে জেডি ভান্স কি বলছেন? তিনি বলছেন পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিক ভারত, পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে এমনই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জঙ্গি দমনে ভারতকে সাহায্য করতে তিনি ইসলামাবাদকে পরামর্শ দিয়েছেন। পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের লাদেনের মতো অবস্থা হবে বলেও ভান্স হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট আপনাদের মনে আছে? সেই সারপ্রাইজ ভিজিটের পর অ্যাকশনে কলকাতা পুরসভা। ম্যাগমা বিল্ডিংয়ে যে রুফটপ রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, তাকে বেআইনি নোটিশ ঝুলিয়ে বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার। পাশাপাশি কলকাতা পুরসভা এলাকায় সব রুফটপ রেস্তোরাঁ যেগুলো রয়েছে সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার অ্যাকশনের মাঝেই শুক্রবার সল্টলেক সেক্টর 5-এ আবারও অগ্নিকাণ্ড। বিপদে পড়লে ছাদে ওঠার জায়গা নেই। তাছাড়াও যেগুলো এই টাইপের রেস্তোরাঁ বা হচ্ছে তাদের তো উচিত একটা অল্টারনেটিভ জায়গা রাখাও। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ছাদের ওপর রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যে অ্যাকশন কলকাতা পুরসভার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেচুয়া বাজার থেকে সরাসরি পার্ক স্ট্রিটের এই ম্যাগমা হাউসে আসে এবং সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, একই সঙ্গে যে রেস্তোরাঁ অর্থাৎ রুফটপ অফ যে রেস্তোরাঁ রয়েছে সেটিকে নিয়েও রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ অগ্নি নিরাপত্তা প্রপার ছিল না বলেই তিনি জানিয়েছিলেন। সেই মতো কলকাতা পুরসভা সে অভিযোগ পাওয়ার পর নোটিশ দিয়ে গিয়েছে এবং নোটিশে রীতিমতো লেখা রয়েছে যে পুরোপুরি যে কিভাবে এখানে আইন ভেঙে অগ্নি নিরাপত্তা আইন আছে সেই আইন ভাঙা হয়েছে এবং সেই জন্য এটাকে ইললিগাল ঘোষণা করা হয়েছে। এরপরই কলকাতা পুরসভার তরফে নোটিশ ইস্যু করা হয়, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই রেস্তোরাঁ যারা কর্তৃপক্ষ তারা কলকাতা পুরসভার নির্দেশ মেনে সেই রুফটপ রেস্তোরাঁ সম্পূর্ণ খুলে ফেলছে, কোনো আসবাবপত্র বা কোনো কাঠামো রাখছে না, অর্থাৎ ভেঙে দেওয়া হচ্ছে যাবতীয় কাঠামো। শহরের রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। রেস্তোরাঁর জন্য বিক্রি করা যাবে না ছাদও। রুফটপগুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে। কলকাতার রুফটপ রেস্তোরাঁ সংখ্যা নেহাত কম নয়। পুরসভার এই সিদ্ধান্তে একটা বড় অংশের ব্যবসায়ী যে ক্ষতির মুখে পড়বেন তাতে সন্দেহ নেই। নিয়ার অ্যাবাউট 120-125 স্টাফ আছে আমাদের এখানে। হ্যাঁ, রিকোয়েস্ট এটাই থাকবে যদি একটু ব্যাপারটাকে দেখে, কারণ আলটিমেটলি আমাদের প্রত্যেক স্টাফই একটা জায়গাতেই, মানে সবার ফ্যামিলি বিলংস করছে এই জায়গাটা থেকেই। তো একটা রিকোয়েস্ট যদি ব্যাপারটাকে একটুখানি ভালো করে বিচার বিবেচনা করে দেখেন আর কি। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, ছাদ থেকে ফায়ার স্টেয়ার মানে যে আপনার আপাতকালীন সিঁড়ি, হ্যাঁ এমার্জেন্সি স্টেয়ার কেস মানে এমার্জেন্সি বিপদের সময়ের যে সিঁড়ি সেটা থাকলেই তো হলো। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী যদি কিছু স্টেপ না নেয় তাহলে ওনার তো খুব অসুবিধা হয়ে যাবে না। বড়বাজারের হোটেলে আগুন থেকে শিক্ষা নিয়ে যখন পুরসভা এই চরম সিদ্ধান্ত নিচ্ছে তখন শুক্রবার আরও একটা অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর 5-এ একটি হলোগ্রাম তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানায় কেমিক্যাল থাকায় দ্রুত ছড়ায় আগুন, হয় একের পর এক বিস্ফোরণ। দমকল কর্মীদের চেষ্টায় ঘন্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন নেভাতে দমকল কর্মীদের সমস্যার মুখে পড়তে হয় রাস্তায় পার্কিংয়ের জন্য। পার্কিংয়ের ঠেলায় দমকলের গাড়ি ঢোকাতেও সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা। কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ আমাদের প্রথম কথা ন্যারো অ্যাক্সেস, প্লাস এই যে বিল্ডিংটা দেখছেন এর গেটের ওখানটাতে গাড়ি লেগে যাবে, গাড়ির ক্ষতিও হয়েছে আমাদের এই গাড়িটার।
মুখ্যমন্ত্রী সল্টলেকের বেআইনি পার্কিং নিয়েও একাধিকবার সরব হয়েছিলেন। কলকাতা পুরসভার মতো এবার কি অ্যাকশন নেবে বিধাননগর পুরসভাও? সায়ন্ত ভট্টাচার্য, সুমন মহাপাত্র ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। 70 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। পাশের হারের শীর্ষে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। প্রথম 10-এর 66 জনের মেধা তালিকার প্রথম স্থানে একজন। রায়গঞ্জের আদ্রিত সরকার, প্রাপ্ত নম্বর 99.93%। মাধ্যমিকে জেলার জয় জয়কার, পাশের হারে এগিয়ে জেলা। গতবারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে রায়গঞ্জের আদ্রিত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র, পেয়েছে 696 নম্বর। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। আপাতত মেডিকেল পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে আমার যদি 11-12-এ পড়তে অন্য কোনো লাইনের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেক্ষেত্রে অবশ্যই ভাববো। মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় সৌম্য ও অনুভব, 2 নম্বরের জন্য হাতছাড়া প্রথম স্থান। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস ভবিষ্যতে হতে চায় ডাক্তার। চোখে আইআইটির স্বপ্ন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পালের। দুজনের প্রাপ্ত নম্বর 694। সবার একটা কামনা ছিল, একটা আশা ছিল যে মাধ্যমিক কিছু একটা র্যাঙ্ক আসবে, তো সেটার কথা মাথায় রেখেই একটু প্রিপারেশনগুলো করতে হয়েছে। ঠিক সেই ভাবনা না যে ফার্স্ট বা সেকেন্ড স্ট্যান্ড করতে হবে, 1 থেকে 10-এর মধ্যে মেরিট লিস্টে আসাটাই একটা বড় কৃতিত্ব, রাজ্য লেভেলের একটা পরীক্ষা। সেটাই মেডিকেল স্ট্রিমে নিটের কোচিং নিচ্ছি এবং ওই ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, কিছু ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে হবে, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে হবে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, মাধ্যমিকে রাজ্যের তৃতীয় বাঁকুড়ার ঈশানী হতে চায় গবেষক। বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছে। মেয়েদের মধ্যে প্রথম ঈশানী বাঁকুড়া কতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, প্রাপ্ত নম্বর 693। ঈশানী, তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি? খুবই অবাক হয়েছি। আমি রেজাল্ট দেখিনি, মা দেখছিলেন। আমি বিশ্বাসই করতে পারিনি আমি রাজ্যের মধ্যে তৃতীয় হব আর মেয়েদের মধ্যে প্রথম হব। এটা অবিশ্বাস্য লাগছে আমার কাছে। আগামী দিনে আমি ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চাই। রিসার্চ করে আমি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই, তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। মাধ্যমিকে ছাত্রছাত্রীদের সাফল্যে অভিভাবক শিক্ষকদেরও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন শিক্ষামন্ত্রীরও। যাদের আশানুরূপ ফল হয়নি, হতাশ না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। চেষ্টা করলে আগামী দিনে সাফল্য আসবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের 6 সদস্যের বেশ কয়েকদিন অপেক্ষার পর শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। সরকারের পক্ষ থেকে লিগ্যাল সেলের সঙ্গে পর্যালোচনা করা হবে, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন। এমনটি দাবি আন্দোলনকারীদের। তবে এখনই আন্দোলন ছেড়ে এসএসসি ভবনের সামনে থেকে তারা সরছেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীরা।